কথাটা শেষ করে চিত্রাকে কিছু বলার মতো সুযোগ না দিয়ে শাওন চিত্রার নিঠোঁটে নিজের ঠোঁটজোড়া খুব গভীরভাবে ডুবিয়ে দেয়। চিত্রার চুলের ভাঁজে নিজের হাত দুটো রেখে চিত্রার মাথাটা নিজের মুখের দিকে চেপে ধরে তৃষ্ণার্ত চাতকের মতো চিত্রার ঠোঁটজোড়া কিস করতে থাকে। প্রথমে চিত্রা শাওনের কাছ থেকে ছোটার জন্য ছটফট করলো। কিছুক্ষণ পরে সেও নিজেও শাওনের সাথে তাল মিলিয়ে শাওনকে সঙ্গ দেয়। চিত্রা শাওনের শার্ট খামচে ধরার সাথে সাথে রীতিমতো শাওনের পিঠও খামচানো শুরু করে। শাওন এবার চিত্রার ঠোঁট ছেড়ে দিয়ে চিত্রার উন্মুক্ত মসৃণ গলার মধ্যে মুখ ডুবায়। চিত্রার হাত দুটো অটোমেটিকলি পিঠ ছেড়ে শাওনের মাথার চুলের ভাঁজে চলে যায়। চিত্রা শাওনের মাথাটা শক্ত করে নিজের গলার মাঝে চেপে ধরে। শাওন উন্মাদের মতো গলা থেকে আস্তে আস্তে চিত্রার বুকের অংশে এগোতে থাকে। হঠাৎ দরজার মধ্যে নক করার আওয়াজ হলে চিত্রা শাওনের কাছ থেকে ছিটকে দূরে সরে যায়। শাওন অসহায় চোখে চিত্রার দিকে তাকায়। চিত্রা শাওনের বিপরীত পাশে মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে থাকে। দরজার ওপাশ থেকে ময়নামতির আওয়াজ ভেসে আসে। আপামনি, আম্মা তোমার আর ভাইয়ার জন্য খাবার পাঠিয়েছে। শাওন নিজের ঠোঁটজোড়া বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নিয়ে বিরক্তিতার সহিত বলে ওঠে। ভেতরে চলে আসো ময়না। ময়নামতি দরজা ঠেলে খাবারের ট্রেটা নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। এগিয়ে গিয়ে বেডের পাশের ছোট টেবিলটার উপর রেখে দিয়ে রুম থেকে চলে যেতে নিলে চিত্রা বলে ওঠে। আমার খাবারটা নিয়ে যাও ময়না, আমি এখন খাবো না। ময়নামতি পেছন ফিরে চিত্রার দিকে তাকিয়ে আটকে ওঠা গলায় বলে। আপামনি, তুমি তো ভার্সিটি থেকে আসার পর কিছুই খাওনি। আম্মা আমারে পই পই করে বলে দিতে বলছে তুমি যাতে পুরো খাবারটা খেয়ে শেষ করো। শাওন ময়নামতির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে উঠল। তুমি এখন যাও ময়না, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। ময়নামতি রুম থেকে চলে গেলে শাওন গলা থেকে নিজের কালো রঙের টাইয়ের নাড়টা ঢিলে করে নেয়। দু হাতের শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। তারপর ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে আবারও বেরিয়ে আসে। চিত্রা তখনও আগের মতো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। শাওন হাত মুখ মুছে টেবিলটার সামনে একটা চেয়ার টেনে বসে। খাবারের প্লেট থেকে ঢাকনাটা সরিয়ে চিত্রার উদ্দেশ্যে হাঁক ছাড়ে। খেতে আয় চিত্রা। চিত্রা আসে না দেখে শাওন আবারও তাড়া দিয়ে বলে। তাড়াতাড়ি আয়, আমার খুব বেশি ক্ষুধা লাগছে। বলে শাওন রীতিমতো গপাগপ করে খাওয়া শুরু করে দেয়। শাওনের খাওয়া প্রায় শেষ, কিন্তু তখনও চিত্রা পাথরের মূর্তির মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে। শাওন এবার উঠে দাঁড়িয়ে এটো হাতে চিত্রার কাছে যায়। বাম হাতে চিত্রার এক হাত ধরে টেনে নিয়ে আসে বেডের উপর বসিয়ে দেয় তাকে। তারপর ভাতের প্লেটটা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে চিত্রার সামনাসামনি চেয়ার টেনে বসে। এক লোকমা ভাত মেখে চিত্রার সামনে এগিয়ে ধরে। চিত্রা মুখটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলে। আমি খাবো না, এখন পরে খাবো আমি। শাওন চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে বলে। তুই না ভার্সিটি থেকে আসার পর কিছু খাস নি? এখন আবার বলিস পরে খাবো, এখন আবার বলিস পরে খাবো। তোর কি ক্ষুধা টুধা পায় না নাকি? চিত্রা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে আছে। শাওন ভাতের প্লেটটা বেডের উপর রেখে বাম হাতে চিত্রার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় আর তীক্ষ্ণ আওয়াজে বলে। সবসময় এভাবে ঘাড় বাইকিয়ে থাকিস না তো, আমার দিকে তাকিয়ে থাক, সোজা আমার দিকে। শাওন চেয়ারটা আর একটু সামনে টেনে একেবারে চিত্রার কাছাকাছি বসে। খাবারের প্লেটটা হাতে তুলে নিয়ে চিত্রার সামনে আবারও এক লোকমা ভাত তুলে ধরে। চিত্রা আবারও মুখ বাঁকিয়ে নিলে শাওন রাগী গলায় বলে। এখনই কি বললাম শুনিস নে? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, শুধু আমার দিকে, আর তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। চিত্রার একই জবাব। এখন খাবো না, আমি পরে খাবো। শাওন এবার বেশ রেগে যায়। সে ভেবে পায় না এত বড় একটা মেয়ে এখনো ঠিক মতো খেতে চায় না কেন। এর কি ক্ষুধা বলতে কোনো জিনিস নেই? শাওন রাগী গলায় গমগমে আওয়াজে বলে ওঠে। সত্যি খাবি না ভেবে বলছিস তো? শাওন চিত্রার দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভাত খাবি না তো? চুমো থেরাপি তো খাবি নাকি? আয়, আজকে তোকে লিপ টু লিপ চুমো থেরাপি দিয়ে আমার মুখের সব থুতু খাইয়ে তোর পেট ভরিয়ে দেবো। চিত্রা আতকে ওঠে শাওনের দিকে বড় বড় চোখ করে তাকায়। তার গলা শুকিয়ে যায়। সে একটা শুকনো ঢোক গেলে শাওন খাবারের প্লেটটা বেডের উপর রেখে চিত্রার দিকে এগিয়ে আসতে নিলেই জোরে আওয়াজ করে বলে ওঠে। চিত্রা, খাবো খাবো, আমি ভাত খাবো। শাওন চিত্রার দিকে সরল একটা চেহারা নিয়ে তাকায়, মন খারাপের ভান করে বলে।
তুই না এখনই বললি খাবি না, তোর ক্ষুধা লাগেনি? তাই ভাবলাম তোকে একটা সুন্দর চুমু থেরাপি দে। এতে তোরও পেট ভরবে আর আমারও মন ভরবে, দুজনেরই ফায়দা। তাহলে এখন আবার তোর কি হলো? চিত্রা শুকনো একটা ঢোক গিলে বলে। আমার ক্ষুধা পেয়েছে ভাইয়া, আমি ভাত খাবো। বলে চিত্রা ভাতের প্লেটটা নিজের হাতে নিতে গেলে শাওন তার আগে সেটা নিজের হাতে তুলে নেয় আর চিত্রার দিকে এক লোকমা ভাত এগিয়ে ধরে আফসোসের সুরে বলে। কি আর করার, ভাবলাম চুমু থেরাপি দিয়ে নিজের মনটাকে একটু শান্ত করি, কিন্তু তা আর হলো না। চিত্রা ভাত না খেয়ে শাওনের দিকে তাকিয়ে আছে দেখে শাওন নিজের ভ্রুজোড়া উঁচিয়ে বলে ওঠে। কি হলো, এভাবে দেখে আছিস কেন? খাবি বললি না, তো খা এখন। চিত্রা নিচের দিকে তাকিয়ে কাচুমুচু মুখ করে বলে। আমি একাই খাবো ভাইয়া, আমায় খাইয়ে দিতে হবে না। শাওন চিত্রার মুখের আরেকটু কাছে নিজের হাতটা এগিয়ে নিয়ে গিয়ে ভাবলেশীন ভাবে বলে উঠল। না, তোকে আমার হাত দিয়ে খেতে হবে। হয় আমার হাত দিয়ে ভাত খাবি, নয়তো আমার ঠোঁট দিয়ে চুমু থেরাপি খাবি। নাও দ্য রেস্ট ইজ আপ টু ইউ। শাওন চিত্রার দিকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আর কোনো উপায় না পেয়ে চিত্রা শাওনের হাতেই খেতে শুরু করে। খাওয়ার মাঝে চিত্রার ঠোঁটের নিচের দিকে কিছু খাবার লেগে থাকলে শাওন নিজের মুখ চিত্রার দিকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের ঠোঁট জোড়া দিয়ে চিত্রার ঠোঁটে লেগে থাকা খাবারটা শুষে নেয়। চিত্রা কেঁপে ওঠে, চোখ জোড়া একেবারে নিচের দিকে স্থির করে রাখে আর পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ফ্লোরের মধ্যে খোঁচাতে থাকে। চিত্রার খাওয়া শেষ হলে শাওন চিত্রার মুখ ধুয়ে দিয়ে নিজে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসে। তারপর চিত্রার বেডের উপর হেলান দিয়ে চিত্রার গা ঘেঁষে আধশোয়া হয়ে বসে পড়ে। শার্টের 2 আর 3 নম্বর বোতামটা খুলে দিতে দিতে চিত্রার কোলের উপর নিজের দুপা তুলে দিয়ে হুকুম ছাড়ে। আমার জুতোগুলো খুলে দে তো। চিত্রা বড় বড় চোখ করে তাকায় শাওনের দিকে, তা দেখে শাওন বলে। জুতো খুলতে বলছি তোকে, আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি। চিত্রা শাওনের দিক থেকে চোখ সরিয়ে নেয়। শাওনের গা থেকে দামি ব্র্যান্ডেড কালো শু আর মোজাগুলো খুলে ফ্লোরে রাখে। চিত্রার চোখ এবার শাওনের পায়ে আটকায়। মানুষটার পা দুটো কতই না সুন্দর, মনে হচ্ছে পায়ের প্রতিটা আঙ্গুল আর রগগুলো কোনো নিপুণ হাতের কারিগর দিয়ে তৈরি। চিত্রা যখন শাওনের পা দেখায় ব্যস্ত, শাওন তখন আধশোয়া থেকে উঠে চিত্রার কোল থেকে নিজের পা জোড়া সরিয়ে চিত্রাকে নিজের পাশে বসিয়ে দেয় আর চিত্রার মেলে রাখা 2 পায়ের ফাঁকে লম্বা হয়ে শুয়ে চিত্রার বুকের মধ্যে মাথা গুজে রেখে 2 হাতে জড়িয়ে ধরে। খুব সুন্দর করে কোমল স্বরে আবদার করে। আমার মাথাতে একটু হাত বুলিয়ে দিতে কলিজা। এত সুন্দর করে করা আবদারকে কি কখনো উপেক্ষা করা যায়? চিত্রাও পারল না উপেক্ষা করতে। সে তার মনের ভেতরে চলা সমস্ত ঝড়গুলোকে একপাশে রেখে পরম আবেশে শাওনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শাওন প্রশান্তিতে নিজের চোখ জোড়া বুঝে নেয় আর পাড়ি জমায় এক অনন্য শান্তির রাজ্যে। রুমের মধ্যে রেডি হচ্ছে চিত্রা, আর তাকে রেডি হতে সাহায্য করেছে মিথি। চিত্রা শাড়ি পরতে পারে না, তার জন্য মিথি তাকে শাড়ি পরিয়ে দিতে সাহায্য করছে। চিত্রা একটা গাঢ় সবুজ আর অ্যাশ কালারের সংমিশ্রণে গর্জিয়াস জর্জেট শাড়ি পরেছে। শাড়িটার 2 পাড় জুড়ে সুন্দর করে জরি সুতার কাজ করা আর পুরো জমিন জুড়ে সুন্দর করে জরি সুতায় ফুল ওঠানো। বেশ সুন্দর শাড়িটা। মিথি বেশ এঁটে সেটে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে চিত্রাকে, যাতে করে চিত্রার শাড়ি পরে হাঁটাচলা করতে তেমন কোনো সমস্যা না হয়। শাড়ি পরানো শেষ হলে মিথি চিত্রার মুখে হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল দিয়ে দেয়। চিত্রা দিতে মানা করলেও মিথি এক প্রকার জোর করেই দিয়ে দেয়। তারপর চিত্রার চুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে শক্ত করে খোপা করে দেয়। তবে আজকে কানের পাশ দিয়ে কোনো চুল বের করে রাখে না, আর পুরো মাথা জুড়ে কোথাও কোনো অবাধ্য চুলেরও বিচরণ নেই। সব চুলগুলোই একেবারে মাথার মধ্যে আটসাট হয়ে চেপে আছে। মিথি এবার চিত্রার উন্মুক্ত গলায় একটি সুন্দর নেকলেস আর কানে ইয়াররিং পরিয়ে দেয়। এরপর কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থেকে নিজের হাত থেকে 2টো বালা খুলে চিত্রার বাম হাতে পরিয়ে দেয়। চিত্রা বালা দুটোর দিকে চোখ রাখে। বালা দুটো স্বর্ণের, খুব বেশি মোটা না, তবে অনেক সুন্দর। বালা দুটোর উপরে সুন্দর করে ডায়মন্ড খচিত সাদা চকচকে পাথর বসানো, যেটা সবচেয়ে বেশি নজর কাড়ছে। চিত্রার সাজগোজ একেবারে কমপ্লিট। মিথি কিছুক্ষণ চিত্রার দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে। বাহ, আমার ননদটাকে কত সুন্দরী না দেখাচ্ছে, একেবারে রূপকথার রাজ্যের পরিদের মতো।
এখন শুধু কারো নজর না লাগলেই হলো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে অসন্তুষ্ট স্বরে জবাব দেয়। ভাবি তুমিও না সবসময় শুধু বেশি বেশি বলো। মিথি আয়নার মধ্যে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে তেজে গলায় বিরোধিতা করে বলে, কোথায় বেশি বেশি বলি? যাচ্ছ তো বিয়ে বাড়ি, যাও আগে। দেখিও বিয়ে বাড়ির সবাই যদি তোমার দিকে তাকিয়ে না থাকলো তাহলে আমাকে এসে বলিও, তারপর দেখবো আমি বেশি বেশি বলতেছি নাকি কম কম বলতেছি। চিত্রা আয়নার দিক থেকে মিথির দিকে ঘোরে আর মিথির দুই গাল টেনে দিয়ে মিষ্টি হেসে বলে, হয়েছে, আর তোমায় কিচ্ছু বলতে হবে না ভাবি। তোমার ননদ অনেক সুন্দর, তোমার ননদ রূপকথার রাজ্যে পরীদের মতো, আর বিয়ে বাড়িতে সবাই শুধু তোমার ননদের দিকে তাকিয়ে থাকবে। এবার খুশি তো? মিথি হেসে দিয়ে বলে ওঠে। হ্যাঁ, খুব খুশি। তাদের দুজনার কথার মাঝে চিত্রার ফোনে মেসেজ আসে। চিত্রা বিছানার উপর থেকে ফোনটা তুলে দেখে শাওনের মেসেজ। নেচে আয়, ওয়েট করতেছি। চিত্রা বিছানা থেকে নিজের পার্স ব্যাগটা নিয়ে মিথিকে বলে রুম থেকে বেরিয়ে যায়। মিথিও চিত্রার পেছন পেছন আসে, নিজের রুমে চলে যায়। নিচে গিয়ে চিত্রা জাহানারা বেগমকে বায়ে জানিয়ে তাড়াহুড়া করে বাইরে চলে যায়। আজকে পূজার বিয়ে। পূজা হচ্ছে একজন সনাতন ধর্মের মেয়ে। চিত্রা কখনো সনাতন ধর্মের মানুষের বিয়ে দেখেনি, তাই পূজার বিয়েটা নিয়ে তার অনেক আগে থেকেই বহু আগ্রহ। পূজার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে সে মাঝে মধ্যে পূজাকে বলতো তার বিয়েতে সে শুরু থেকে শেষ পর্যন্ত তার পাশে বসে থেকে সব কিছু দেখবে। পূজা তখন চিত্রার কথায় হেসে দিত। আর আজ সত্যি সত্যিই পূজার বিয়ে। পূজা তার বিয়েতে শাওনকেও ইনভাইট করে, কারণ চিত্রার সাথে তার বন্ধুত্ব হওয়ার পর শাওনের সাথেও বেশ ভালোই সম্পর্ক গড়ে ওঠে। আর তার থেকেও বড় কথা হলো তার কোনো ধরনের বিপদে পড়লে শাওন তাদের সর্বদাই সাহায্য করে। শাওন চিত্রাকে যেমন সব বিপদ থেকে রক্ষা করত, তেমনি পূজা আর ছোঁয়ার বিপদে আপদেও কোনো দিন পিছু পা হতো না। চিত্রাদের বাড়ির গেটের সামনে শাওন কালো রঙের BMW গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বুকের উপর দুই হাত ভাঁজ করে গেটের দিকে তাকিয়ে আছে। পরনে তার অ্যাশ কালারের কোট প্যান্ট, কালো শু, চোখে কালো সানগ্লাস আর হাতে একটা গোল্ডেন কালারের ঘড়ি, যাকে বলে একেবারে ফর্মাল লুক। পা থেকে মাথা অবধি পুরো শরীর জুড়ে আভিজাত্যের ছোঁয়া। তার মুখ দেখলে যে কেউ বলে দেবে কোনো রাজার ঘরে বেড়ে ওঠা রাজপুত্র সে। এই লুকে মানুষটার পুরো মুখ জুড়ে অন্যরকম এক মাধুর্যতা কাজ করছে। চিত্রা শাওনের সৌন্দর্যে বিমাহিত হয়ে যায়। চিত্রা মাঝে মাঝে ভাবে, এই মানুষটা এত সুন্দর কেন? ছেলে মানুষদের বুঝে এত সুন্দর হতে হয়? সৌন্দর্য তো মেয়েদের ভূষণ, সেখানে এই ছেলে একাই পৃথিবীর সকল সৌন্দর্য নিয়ে বসে আছে। বিষয়টা কি মানা যায়? চিত্রার কাছে এবার তার ভাবি মিথির বলা কথাটা ফিকে মনে হলো। তার মনে হলো বিয়ে বাড়িতে সবাই চিত্রার দিকে নয় শাওনের দিকে তাকিয়ে থাকবে, কেননা শাওনের সৌন্দর্যের কাছে চিত্রা আর তার নিজের সৌন্দর্যকে খুব সামান্যই মনে হলো। গাড়িতে হেলান দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে চিত্রাদের গেটের দিকে তাকিয়ে আছে শাওন। হঠাৎ চিত্রাকে শাড়ির কুচিগুলো হাত দিয়ে উঁচিয়ে ধরে গেট পেরিয়ে তার দিকে আসতে দেখলে সে সোজা হয়ে দাঁড়ায়। শাওন অপলক চিত্রার দিকে তাকিয়ে থাকে। চিত্রার দিক থেকে কিছুতেই চোখ সরাতে পারে না সে। অপরদিকে চিত্রাও শাওনের দিকে পলকহীন চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসছে। চিত্রা যখন একেবারে শাওনের সামনে এসে দাঁড়ায় তখন শাওনের হুঁশ ফেরে। সে চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে নেয় আর চিত্রার দিকে কিছুক্ষণ ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে চিত্রার সাজের মধ্যে কোথাও একটা কমতি আছে, আর সেই কমতিটা কি সেটাই শাওন চিত্রার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খুঁজে বের করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে শাওন তার কাজে সফল হলো, একটা বিশ্বজয়ের হাসি দেয়, তারপর চিত্রার থেকে চোখ সরিয়ে গাড়ির দরজাটা খুলে দেয়। চিত্রা গিয়ে গাড়িতে বসে পড়লে শাওন দরজাটা লাগিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। বরাবরের মতোই চিত্রার সিট বেল্টটা ঠিক মতো লাগিয়ে দেয় আর নিজের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো শুরু করে। বেশ কিছুক্ষণ পর শাওন একটা ফুলের দোকানের সামনে গাড়িটা দাঁড় করায় আর গাড়ি থেকে নেমে যায়। তারপর কিছুক্ষণ পর দুটো লাল এবং একটা সাদা গোলাপ, সাথে একটা তাজা বেলি ফুলের মালা, তার একটা কালো টিপের পাতা নিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে। শাওন চিত্রার কাছে এগিয়ে গিয়ে গোলাপ ফুল 3টা
চিত্রা তার খোপার ভাঁজে গুজে দেয়। বেলি ফুলের মালাটা চিত্রার ডান হাতে পেঁচিয়ে দেয় আর কালো ছোট্ট টিপটা চিত্রার কপালের মাঝ বরাবর পরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থেকে এক অমায়িক তৃপ্তির হাসি হেসে বলে ওঠে, এবার একেবারে পারফেক্ট লাগতেছে। এতক্ষণ ধরে শুধু এটারই কমতে ছিল। চিত্রা শাওনের দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তার মাথায় এসে বারবার বাড়ি খায় একটাই কথা, মানুষটা যেমন নিখুঁত তেমনি তার করা প্রতিটা কাজও নিখুঁত। শাওন এবার তার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে চিত্রার কপালে ঠোঁট ছোঁয়ায়, মিষ্টি স্বরে বলে, শাড়িতে তোকে অনেক সুন্দর লাগতেছে প্রিয় বেগম, একেবারে বউ বউ, শাওনের বউ। চিত্রা ভেবেছিল শাড়ি পরার জন্য শাওন হয়তো তাকে গালি দিবে, কিন্তু না, শাওন তাকে গালি না দিয়ে উল্টো প্রশংসা করলো, যার কারণে চিত্রা কিছুটা অবাক হলো, মনে মনে বেশ খুশি হলো। কিন্তু শাওনের মুখে শাওনের বউ কথাটা শুনে বেশ লজ্জা পেল। লজ্জায় শাওনের দিক থেকে চোখ সরিয়ে নিল। অপরদিকে শাওন চিত্রার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে হাসতে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর তারা পূজাদের বাসায় এসে পৌঁছালো। পূজাদের দোতলা বিশিষ্ট বাড়িটাতে পুরনো দিনের ছাপ। বাড়ির দেয়ালের খাঁজে খাঁজে করা প্রত্যেকটা নকশা জানান দিচ্ছে এই দোতলা বিশিষ্ট বাড়িটা বহু আগে থেকে এখানে অক্ষত অবস্থায় বুক উঁচু করে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে ধরে আছে। ডেকোরেটর দিয়ে বাড়ির আশপাশটা বেশ সুন্দর করে সাজিয়েছে, তবু এই বাড়িটার সৌন্দর্যের কাছে চারিপাশের কৃত্রিম সাজগোজগুলোকে যৎসামান্য মনে হচ্ছে। চিত্রার শাওন বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সবখানি বহু মানুষের আনাগোনা। চিত্রা বাড়ির ভেতরের চারপাশে চোখ বুলায়। ভেতরের সব কিছুর মধ্যে একটা 90 দশকের ছাপ। দেয়ালে টাঙানো সেই পুরনো দিনের পেইন্টিং, উপরে ওঠা সিঁড়ির দুই পাশে পুরনো দিনের দুটো বড় বড় ফুলদানি, সিঁড়ির হাতল জুড়ে পুরনো দিনের মডেলের ছাপ, ড্রয়িং রুমের মাঝ বরাবর পুরনো দিনের পিতলের সোফা সেট আর একটা ছোট্ট টি টেবিল। তবে সব কিছুর মধ্যে অন্যরকম একটা স্নিগ্ধতা লুকিয়ে আছে। পূজা একবার কথায় কথায় চিত্রা এবং ছোঁয়াকে বলেছিল তারা জমিদারের বংশ। আজ চিত্রা তার প্রমাণ পেয়ে গেল। পূজাদের বাড়ির প্রত্যেকটা জিনিস অনেক পুরনো, কিন্তু অনেক সুন্দর আর বেশ দামি। আর এখন এসব বিলুপ্ত প্রায়, হয়তো টাকা দিয়েও আর এমন জিনিস কিনতে পাওয়া যাবে না। কেননা এখনকার দিনে মানুষ এগুলো আর পাবে কোথায় যে কিনবে। পূজার ছোঁয়া বাড়ির বিশাল আকৃতির ড্রয়িং রুমের মধ্যেখানে রাখা পিতলের সোফাটার উপরে বসে ছবি তুলছিল। ছোঁয়া কিছুক্ষণ আগেই এসেছে। ছোঁয়া আজকে শাড়ি পরেছে। বিয়ে বাড়িতে আসার আগে চিত্রার ছোঁয়া যুক্তি করে নিয়েছিল তারা পূজার বিয়েতে দুই বান্ধবী মিলে শাড়ি পরে যাবে, আর তাদের কথা মতো দুজনেই শাড়ি পরে হাজির। পূজা ছবি তুলতে তুলতে চিত্রার শাওনকে দেখতে পেলে সোফা থেকে উঠে চিত্রার কাছে এগিয়ে আসে, সাথে সাথে পূজার পিছু পিছু ছোঁয়াও আসে। পূজা শাওনকে ভালো মন্দ জিজ্ঞেস করে চিত্রাকে আলগা হাতে জড়িয়ে ধরে, মিষ্টি হেসে বলে ওঠে, তোকে তো শাড়িতে অনেক সুন্দর লাগতেছে চিত্রা। চিত্রা আগলা হাতে পূজার পিঠে হাত রেখে বলে, আমার থেকে তোকে এই লাল টুকটুকে বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে, একেবারে বউ বউ পুতুলের মতো। চিত্রার কথায় মুচকি হাসে পূজা। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে যায়। ছোঁয়া, চিত্রা আর পূজার হাত ধরে টানতে টানতে তিন বান্ধবী মিলে স্মৃতি স্বরূপ কিছু ছবি তোলার জন্য নিয়ে যায়। আর যাওয়ার আগে শাওনকে ছবি তোলার জন্য আসতে বলে। শাওন এগিয়ে যায় ঠিকই, কিন্তু ছবি তোলে না। সে তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। শাওন লক্ষ্য করে কয়েকটা মেয়ে বারবার শুধু তার আশপাশ দিয়ে ঘুরঘুর করছে আর মাঝে মধ্যে খিলখিল করে হাসতে হাসতে তার সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। শাওনের মাথায় কিছুই ঢোকে না, কিন্তু মেয়েগুলোর বারবার একই কাজ করাতে শাওন খুব বিরক্ত হয়। পূজাকে হলুদ মাখানো থেকে শুরু করে বউ সাজানো সব কিছু কমপ্লিট। এখন শুধু বর আসার পালা। লাল টুকটুকে বেনারসি, হাতে শাখা পলা, কপাল জুড়ে লাল টিপের সাথে দুই ভুরুর উপর দিয়ে গাল পর্যন্ত কলকা করা, মাথার উপর সুন্দর একটা সাদা মুকুট, গা ভর্তি গহনা, মাথায় টিকলি, সাথে নাকে একটা বড় নথ, কান বেয়ে ঝুলানো, পায়ে লাল টকটকে পায়ের আলতা। সব মিলিয়ে তাকে একেবারে লক্ষ্মী প্রতিমার মতোই সুন্দর লাগছে।
পূজাদের ছবি তোলার পর্ব শেষ হলে চিত্রা, শাওন আর ছোঁয়া মিলে খেতে যায়। পূজাকে সঙ্গে নিয়ে যেতে চাইলে সে জানায় তাদের নাকি বিয়ের দিন খাওয়ার নিয়ম নেই, তাই তারাও আর জোর করে না। তাদের খাওয়ার মাঝেই বর এসে উপস্থিত হলে চারপাশে বর এসেছে আওয়াজে রমরমিয়ে ওঠে পুরো বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া শেষ হলে বরের জন্য সাজানো স্টেজের দিকটায় আসে চিত্রা, শাওন আর ছোঁয়া। বরের স্টেজের সামনে একটা সুন্দর করে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, আর তার পাশেই কিছু ছেলে মেয়ে গানের তালে তালে নাচানাচি শুরু করেছে। চিত্রার ছোঁয়া গিয়ে পূজার কাজিন বোনদের পাশে বসে আর ছেলে মেয়েদের নাচ দেখতে থাকে। যারা নাচছে তারা হলো সবাই বরপক্ষের। হঠাৎ নাচের মধ্যে থেকে দুটো ছেলে চিত্রাদের কাছে এগিয়ে আসে আর তাদের সাথে সবাইকে নাচে জয়েন করার জন্য বলে। ছোঁয়া তো মনে মনে এটার অপেক্ষাতেই ছিল। সে হাসতে হাসতে নাচতে চলে যায়, আর তার সাথে সাথে পূজার কাজিনরাও নাচতে চলে যায়। শুধু একাই বসে থাকে চিত্রা, সে যায় না। একটা লম্বা চওড়া বেশ সুদর্শন ছেলে চিত্রার কাছে এগিয়ে যায়, মুখে অমায়িক হাসি ফুটিয়ে তুলে বলে ওঠে, মিস, আপনিও আসুন না, আমাদের সাথে জয়েন করুন। চিত্রা নাকচ করে ঠোঁটের কোণে সৌজন্যতার হাসি ধরে রেখে বলে, না ভাইয়া, আমি এসবে কমফোর্টেবল না। ছেলেটি আবারও ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলে ওঠে, আরে চলুন না, দেখুন সবাই কত এনজয় করতেছে, আপনিও আসুন, ভালো লাগবে। চিত্রা এবার কিছুটা বিরক্ত প্রকাশ করে। বিরক্তে তার চোখ মুখ কুঁচকে আসে, তবুও সে মুখের মধ্যে সৌজন্যতার হাসি ধরে রেখেই বলে, না ভাইয়া, মাফ করবেন, আপনি যান না, এনজয় করুন। ছেলেটি হার মানে না, চিত্রাকে নাচতে নিয়ে যেতেই হবে এমনই যেন একটা পণ করে এসেছে সে। ছেলেটি চিত্রার আরেকটু কাছে এগিয়ে গিয়ে চিত্রার হাত ধরতে উদ্যত হতে শাওন ছো মেরে ছেলেটার বাড়ানো হাতটা ধরে নেয়। শাওন এতক্ষণ থেকে চিত্রার পেছনে বসে ফোনে মুখ গুজে আর চোখে তাদেরকে লক্ষ্য করছিল। শাওন ছেলেটার হাত ধরে রেখে বাঁকা হেসে তার সামনে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা কিন্তু গম্ভীর গলায় দাপটের সঙ্গে বলে ওঠে, আপনি ভুল জায়গায় আপনার হাতটা বাড়াচ্ছেন মিস্টার, এটা কিন্তু একদম ঠিক না। ছেলেটা কপাল কুঁচকে শাওনের মুখের দিকে তাকায়। তার মুখে থাকা কিছুক্ষণ আগের সকল উৎসাহ মুহূর্তেই গায়েব হয়ে যায়। সে প্রশ্নাত্মক চাহনিতেই শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন ছেলেটার দিকে তাকিয়ে মুখের মধ্যে বাঁকা হাসির রেখাটা ধরে রেখে বলে ওঠে, ডান্স করতে চান আপনি, তাই না? চলুন, আমি আপনার সাথে ডান্সের সঙ্গ দিব। বলে ছেলেটাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শাওন ছেলেটার হাতটা শক্ত করে ধরে রেখে টানতে টানতে সবার মাঝে নিয়ে যায়। ছেলেটার দুই হাতের ভাঁজে নিজের হাত রেখে একবার এদিক তো একবার ওদিক করে নাচের প্রথম স্টেপ ফলো করে। তারপর ছেলেটার এক হাত ধরে ঘুরিয়ে কাঁধে হাত রেখে পাগুলো একবার সামনে তো একবার পিছনে করে নাচের দ্বিতীয় স্টেপটা ফলো করে। ছেলেটার মুখটা একেবারে চুপসে গেছে, তার গাল আর গলা বেয়ে ঘামের ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে, বারবার শুকনো ঢোক গিলছে। শাওনের ঠোঁটের কোণে সেই আগের মতো বাঁকা হাসি। চিত্রা তো রীতিমতো চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। সে বড় বড় চোখে শাওনের ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশের বেশ কিছু উৎসুক চাহনীয় শাওন আর ছেলেটার দিকে। শাওন এবার নাচের তৃতীয় নাম্বার স্টেপটা ফলো করে ছেলেটার কোমর ধরে তার কাছে টেনে আনে আর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ক্রোধের স্বরে হুমকি সারে, একটু আগে যে কাজটা করতে যাচ্ছিলে, দ্বিতীয়বার এমন কাজ করার কথা ভুলেও ভাবিস না। তোর ভাগ্য ভালো যে তুই ওকে ছুঁয়ে দিস না, নয়তো এতক্ষণ তোর ওই হাতটা আর হাত থাকতো না। বলে ছেলেটার ডান হাতটা শক্ত করে চেপে মুচড়িয়ে ধরে শাওন। ছেলেটা ব্যথায় কুঁকিয়ে ওঠে, কিন্তু কোনো আওয়াজ করে না। শাওনের ঠান্ডা স্বরের হুমকিতেই তার ভেতর কেঁপে ওঠে, চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। এমন কিছু হবে সে হয়তো আগে একটা বারের জন্য ভাবেনি। শাওন আবারও শক্ত গলায় ছেলেটার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আপনার শাওন চৌধুরী 14 বছর আগের বিয়ে করা বউ সে। হাত লাগানো তো দূরের কথা, চোখ তুলে ওর দিকে তাকাবি না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আর সাথে সাথে তোর সাথে আসা প্রতিটা ছেলের মাথাতেও ভালো করে ঢুকিয়ে দিস, নয়তো জান নিয়ে বাসায় ফেরত যেতে পারবি না। বলে শাওন ছেলেটাকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তাল সামলাতে না পেরে ছেলেটা 2 পা পিছিয়ে যায়, হাঁপাতে থাকে। ভয়ে তার পুরো মুখ চুপসে আছে। ছেলেটার এক মুহূর্ত সেখানে না থেকে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে যায়। শাওন মুচকি হেসে আবারও চিত্রার পাশে গিয়ে বসে। চিত্রা শাওনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে হাসতে বলে ওঠে, আপনি তো ভালোই নাচতে পারেন।
চিত্রার কথার বিনিময়ে শাওন চিত্রার দিকে তাকিয়ে হেসে দেয়। হাত বাড়িয়ে চিত্রার শাড়ির আঁচল টেনে কপালে জমে থাকা ঘামগুলো মুছে নেয় আর সামনের দিকে দুই পা প্রসারিত করে চেয়ারে গা এলিয়ে দেয়। উপরের দিকে মুখ করে চিত্রার শাড়ির আঁচলটা দিয়ে মুখ ঢেকে রাখে। আশেপাশের সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিন্তু শাওনের সেদিকে কোনো খেয়াল নেই। চিত্রা নিজের শাড়ির আঁচলটা টেনে নিতে চাইলে শাওন সেটা এক হাতে নিজের মুখের সাথে চেপে ধরে আর ক্ষীণস্বরে বলে, থাকো কিভাবে? চিত্রা এবার সামনের দিক থেকে চোখ সরিয়ে শাওনের দিকে তাকায় আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে আগ্রহ নিয়ে বলে, আপনি এতক্ষণ ধরে ছেলেটার কানের কাছে মুখ নিয়ে কি বলছিলেন? চিত্রার শাড়ির আঁচলের আড়ালে শাওন হেসে দেয় আর কৌতুক করে বলে, ছেলেটার রূপের প্রশংসা করছিলাম। চিত্রা অবাক চোখে শাওনের দিকে তাকিয়ে থেকে অবাক স্বরেই বলে, আপনি কি তাহলে? চিত্রাকে তার কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শাওন তড়িঘড়ি করে দাঁড়িয়ে চিত্রার মুখ চেপে ধরে। চোখ মুখ কুঁচকে উঁচু আওয়াজে বলে ওঠে, ওইসব বাজে শব্দ একদম আমার উপর ইউজ করবি না, আমি মোটেও ওসব না। চিত্রা শাওনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। শাওন তখনও চিত্রার মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে আর চিত্রার মাথাটা তার কোমর বরাবর হয়ে আছে। চিত্রা শব্দ করলে শাওন চিত্রার দিকে তাকায়। হারিয়ে যায় চিত্রার মায়াবী চোখের গভীরে। মস্তিষ্কে এসে ভর করে কিছু আবদ্ধ ইচ্ছারা। মুহূর্তে শাওনের চোখে মুখে ভর করে কামুক বাসনারা। শাওনকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চিত্রার মুখ থেকে হাত সরিয়ে নেয় আর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ঘোর লাগা গলায় ফিসফিস করে বলে, কলিজা, তোকে কিস করতে চাই এক্ষুনি, মানে এক্ষুনি। এখান থেকে বাইরে চল প্লিজ। শাওনের কথায় চিত্রা পুরো আহাম্মক বনে গেল। সে বুঝল না এই ছেলের মাথায় কখন কি চলে। কথা বলার মাঝে কেমন কিস করার ইচ্ছা জাগে ভাই। এ কোন লেভেলের পাগল। চিত্রা আহাম্মকের মতো শাওনের মুখের দিকে তাকিয়ে থাকে। শাওন আবারও ঘোর লাগানো গলায় বলে ওঠে, কি হলো, বাইরে যাবে নাকি এখানে সবার সামনে করব? চিত্রা আবার থতমত খেয়ে যায়। একটা শুকনো ঢোক গিলে মিনমিনে আওয়াজে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এত এত মানুষের সামনে এসব কি বলছেন? শাওনের ডোন্ট কেয়ার ভাব। সে দুহাত প্যান্টের পকেটে পুরো স্ট্রেট দাঁড়িয়ে বলে ওঠে, এই জন্য তো বললাম বাইরে চল। চিত্রা চারপাশে তাকিয়ে লজ্জায় আর অস্বস্তিতে উসখুস করতে থাকলে শাওন আবারও হাসকি স্বরে বলে ওঠে, কি হলো, চল তাড়াতাড়ি। আমার আর তর্স হয়েছে না, নাহলে কিন্তু এখানে শুরু করে দিব। চিত্রা পড়ল মহাবিপদে। এই ছেলেটা বরাবরই চিত্রাকে এমন এমন পরিস্থিতিতে ফেলে দেয় যা থেকে চিত্রা বেরোতেও পারে না, আবার থাকতেও পারে না। পরে আবার কোনো উপান্তর না পেয়ে বাধ্য হয়ে মেনে নিতে হয়। শাওন এবার চিত্রার এক হাত ধরে চিত্রাকে টেনে তোলে, টানতে টানতে বাইরে নিয়ে আসে। বিয়ে বাড়ির সব জায়গাতেই লোকের আনাগোনা। শাওন চিত্রাকে টেনে তাদের পার্ক করা গাড়ির কাছে নিয়ে আসে। এদিকটায় কোনো মানুষ নেই, কয়েকটা গাড়ি পার্ক করা ছাড়া একেবারে ফাঁকা বলা যায়। শাওন গাড়ির পেছনের দরজা খুলে চিত্রাকে নিয়ে পেছনে বসে পড়ে। কিছুক্ষণ চিত্রার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে থেকে চিত্রার শাড়ির ভাঁজের মধ্যে দিয়ে কোমর জুড়ে উদরে হাত রাখে। কেঁপে ওঠে চিত্রা। শাওন কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থেকে চিত্রার ঠোঁটে ঠোঁট ছোঁয়। বেশ কিছুক্ষণ পর চিত্রাকে ছেড়ে দিয়ে মাথাটা ঝুঁকে চিত্রার বের হয়ে থাকা উন্মুক্ত কোমরে একটা গাঢ় চুমু খায়। চিত্রার পুরো শরীর হু হু করে কেঁপে ওঠে। শাওন সিটের মধ্যে গায়ে লিয়ে বসে চিত্রাকে তার বুকের মধ্যে চেপে ধরে আর ঠোঁটে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে ওঠে, শান্তি। চিত্রা শাওনের বুকে মুখ গুজে লজ্জায় চোখ জোড়া বন্ধ করে রাখে। শাওন কিছুক্ষণ চিত্রাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকার পর নরম স্বরে বলে, প্রিয় বেগম, চলেন এবার বাইরে যাওয়া যাক। চিত্রা কিছু আওয়াজ করে না। শাওন তাকে ছেড়ে দিয়ে বাইরে বের হলে চিত্রাও নীরবে শাওনের পিছু পিছু গাড়ি থেকে বেরিয়ে আসে। শাওন চিত্রার হাত ধরে আবারও বিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। তখন রাত 2টা বাজে। পূজার বিয়ে কমপ্লিট হলে শাওন আর চিত্রা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি আসার জন্য রওনা হয়। চিত্রা তার কথা মতো শুরু থেকে শেষ অবধি বসে বসে পূজার সম্পূর্ণ বিয়েটা দেখেছে। বেশ ভালো লেগেছে তার। বিয়ে শেষে এত রাতে তারা বাড়ি আসতে চাইলে ছোঁয়া
ছোঁয়া, পূজা সহ পূজার বাবা মা সবাই তাদেরকে নিষেধ করে, কিন্তু শাওন সবাইকে বিনয়ের সাথে না করে দেয় আর জানায় কাল সকালে তার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই চাইলেও সে এখানে থাকতে পারবে না। তাই পরে আর কেউ তাদেরকে মানা করে না। অবশ্য চিত্রা যদি পূজার বিয়ে দেখার জন্য জেদ না করতো তাহলে হয়তো অনেক আগে তারা বাসায় চলে যেত। চিত্রাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 3টা বেজে যায়। চিত্রা তখন গাড়ির মধ্যে শাওনের বুকে মাথা রেখে গভীর ঘুমে বিভোর। শাওন গাড়িটা থামিয়ে চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আর চিত্রাকে পাজা কোলে তুলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। চিত্রা ঘুমের মধ্যেই শাওনের গলা আঁকড়ে ধরে। শাওন চিত্রাদের বাড়ির কলিং বেলে পরপর 3বার চাপ দিলে ঘুম ঘুম চোখে ময়নামতি এসে দরজাটা খুলে দেয়। দরজার সামনে শাওন আর চিত্রাকে দেখলে ময়নামতি রাস্তা থেকে সরে যায়। শাওন নীরবে উপরের দিকে হাঁটা ধরে। চিত্রার রুমে আসে। চিত্রাকে বিছানার মধ্যে আলতো হাতে শুয়ে দেয় শাওন। চিত্রাকে শুয়ে দিয়ে তার কাছ থেকে সরে আসতে নিলে ঘুমের ঘোরে চিত্রা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে, যাবে না প্লিজ, আমার কাছেই থাকুন। চিত্রা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরার কারণে শাওনের শরীর কিছুটা চিত্রার শরীরের উপর চেপে বসে। শাওন চাইলেও উঠতে পারে না, যার কারণে সে 2 হাতের উপর ভর করে চিত্রার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। চিত্রা আবারও ঘুম ঘুম গলায় অস্ফুট স্বরে বলে ওঠে, আমার ছেড়ে আপনি যাবেন না প্লিজ। আপনি আমার কাছেই থাকুন। আপনাকে ছাড়া আমার আজকাল কিছু ভালো লাগে না, ঠিকমতো ঘুমও পায় না। আপনি থাকুন, আমার কাছে থাকুন। আস্তে আস্তে চিত্রার কথাগুলো তার ঠোঁটের মধ্যে মিলিয়ে যায়। শাওন চিত্রার ঘুম জড়ানো কণ্ঠের কথা শুনে নীরবে হেসে দেয়, কারণ সে জানে ঘুমের ঘোরে চিত্রা যে কথাগুলো বলছে হুঁশ থাকা অবস্থায় সেই কথাগুলো চিত্রা কখনোই শাওনকে সামনাসামনি বলতে পারবে না। শাওন এবার চিত্রাকে তার বুকের মধ্যে উঠিয়ে 2 হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। চিত্রা ঘুমের মধ্যেই শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে শান্তির ঘুম ঘুমাতে থাকে। আর এদিকে শাওন প্রশান্তির হাসি হেসে নিজের মনে আওড়াতে থাকে, খুব শীঘ্রই তোর সকল চাওয়াগুলো পূরণ করবো প্রিয় বেগম। খুব শীঘ্রই তুই আমার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাবি। শাওন চিত্রার দিকে তাকিয়ে আপন মনে ভাবতে থাকে খুব তাড়াতাড়ি বাসায় বলে এর একটা ব্যবস্থা নিতে হবে। আর কোনো অপেক্ষা নয়, এবার সব অপেক্ষার অবসান ঘটাতে হবে। কেননা চিত্রার থেকেও যে করুণ দশা শাওনের। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলেও চিত্রা বিনা জেতার একটা রাত পুরো এক যুগের সমান লাগে। এই বেদনা সে কাকে বলে বুঝাবে। বেশ কিছুক্ষণ পর চিত্রার ঘুম গভীর হলে শাওন আলতো হাতে চিত্রাকে বিছানার মধ্যে শুয়ে দেয়। মুখের উপরে পড়ে থাকা চিত্রার চুলগুলো সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় আর চিত্রার গায়ে পাতলা চাদরটা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে চৌধুরী মেনশনের উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটির ক্লাসের পর্ব চুকিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে চিত্রা আর ছোঁয়া। আজকে শুধু 2টো ক্লাস হয়েছে তাদের। ভার্সিটিতে জুনিয়ররা ভর্তি হওয়ার কারণে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে। নবীনদের বিচরণে বর্তমানে পুরো ভার্সিটির ক্যাম্পাস জুড়ে একটা রমরমা পরিবেশ বিরাজমান। আর চিত্রারাও যেহেতু প্রথম বর্ষ থেকে 2য় বর্ষে মাত্র পদার্পণ করলো, সেই সুবাদে পুরো দমে এখনও সেরকমভাবে তাদের ক্লাস বা অ্যাসাইনমেন্ট কোনোটাই শুরু হয়নি। হয়তো আর কিছুদিনের মধ্যেই সব কিছু পুরো দমে শুরু হয়ে যাবে। পূজা আজকে ভার্সিটি আসেনি। বিয়ে হওয়ার পর মেয়েটা প্রায় ক্লাস মিস দিচ্ছে, এটাই হয়তো স্বাভাবিক। নতুন স্বামী, সংসার গুছিয়ে নিয়ে হয়তো একটু সময় লাগবেই। তার উপর আবার নতুন বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ারও তো একটা বিষয় আছে। চিত্রার ছোঁয়া গল্প করতে করতে ভার্সিটির গেটের সামনে আসে। চিত্রা ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তার ভাই কবিরকে মেসেজ করে বলেছিল তাকে নিতে আসার জন্য। চিত্রার ছোঁয়া গেটের সামনে আসলে দেখতে পায় শাওন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শাওনকে দেখে চিত্রার ভ্রুজোড়া কুঁচকে যায়। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কবির আসেনি। শাওন ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চিত্রার কাছে এগিয়ে আসে। চিত্রার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নিজের কাঁধে নেয় আর এক হাতে চিত্রার বাহু আঁকড়ে ধরে গাড়ির দিকে হাঁটা ধরে। চিত্রা তড়িঘড়ি করে শাওনের কাছ থেকে সরে যেতে চাইলে শাওন শক্ত করে চিত্রার বাহু আঁকড়ে ধরে। ছোঁয়া অবাক চোখে তাকিয়ে থাকে চিত্রা আর শাওনের দিকে। শুধু ছোঁয়া একাই না, আশেপাশের ব্যস্ত পথচারী সহ সকলেই এক প্রকার বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে থাকে। চিত্রা চারিপাশে চোখ বুলিয়ে এত মানুষের উৎসুক চাহনি দেখে অসন্তোষ বোধ করে, সাথে পুরো মুখশ্রী জুড়ে লজ্জারা আনাগোনা শুরু করে।
শাওন চিত্রাকে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে বলে ওঠে। গাড়িতে ওঠ। চিত্রা শাওনের দিকে তাকিয়ে ফিসেল গলায় বলে। ভাইয়া আমায় নিতে আসবে। শাওন কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে গাড়ির পেছনের সিটে রাখে, স্বাভাবিক স্বরেই বলে। কবির ভাই তোকে নিতে আসতে পারবে না বলেই তো আমি আসলাম। চিত্রা শাওনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে। ভাইয়া কেন আসতে পারবে না? শাওন খুলে রাখা গাড়ির দরজাটার উপর এক হাত রেখে তাতে ভর দিয়ে চিত্রার দিকে সামান্য ঝুঁকে বলে ওঠে। কবির ভাই এখন আমাদের বাসায় গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, তা আসতে পারবে না। চিত্রা কিছুটা অবাক হয়। কবির তাকে নিতে না এসে শাওনদের বাসায় গিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, কিন্তু কী সে গুরুত্বপূর্ণ আলোচনা? কবির তো কখনোই তার কাজে খেয়ালিপনা করে না। তবে কি আসলে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনায় ব্যস্ত তার ভাই? চিত্রার মাথায় কিছুই ঢোকে না। চিত্রা আবারও শাওনের দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে জিজ্ঞেস করে। ভাইয়া কেন আপনাদের বাসায় গেছে? আর কিসের গুরুত্বপূর্ণ আলোচনা? শাওন এবার ভরাট গলায় বলে। শুধু কবির ভাই নয়, তোদের পুরো পরিবার, মানে ফুপি ফুপা মেথে সবাই এখন আমাদের বাসায়, আর তোকে এখন আমার সাথে আমাদের বাসাতেই যেতে হবে। চিত্রা বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার মাথায় ঘুরছে হঠাৎ করে তাদের পুরো পরিবার শাওনদের বাসায় গেল কেন? কখনো তো এমন ঘটা করে পুরো পরিবার একসাথে শাওনদের বাসায় যায় না। তবে আজ কেন? চিত্রা চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকলে শাওন তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে ওঠে। হ্যালো ম্যাডাম, আপনার ভাবনা চিন্তা শেষ হলে এবার দয়া করে গাড়িতে উঠুন। শাওনের কথায় চিত্রা নিজেকে সামলে স্বাভাবিক হয়ে গাড়িতে উঠে বসে। শাওন দরজাটা লাগিয়ে দিয়ে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। চিত্রার এবং নিজের সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো শুরু করে। চিত্রারা চলে গেলে একটা রিক্সা ডেকে উঠে পড়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাথে সাথে উৎসাহসূচক চাহনিতে তাকিয়ে থাকা পথচারীরা আবারও নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ে। শাওন গাড়ি চালাচ্ছে আর থেকে থেকে আর চোখে চিত্রার দিকে তাকাচ্ছে। মেয়েটা সামনের দিকে দৃষ্টি স্থির রেখে ভাবনার জগতে বিভোর হয়ে আছে। কোনো কথাবার্তাই নেই, নড়াচড়া নেই, একেবারে নিস্তব্ধ হয়ে সামনের দিকে অপলক তাকিয়ে আছে। চোখের পাতাটা পর্যন্ত ফেলছে না। শাওন চিত্রার দিকে এক পলক তাকায়, ড্রাইভিংয়ে মনোযোগ রেখে বলে। তখন থেকে এত কি ভাবছিস বলতো? চিত্রার ভাবনার জগতে বিচ্ছেদ ঘটে। সে শাওনের দিকে গভীর চোখে তাকায়, আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। আব্বু আম্মুরা হঠাৎ করে সবাই কেন আপনাদের বাসায় গেছে? শাওন চিত্রার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। চোখ জোড়া আবারও সামনের রাস্তার দিকে নিবদ্ধ করে রহস্যময়ী গলায় বলে। সেটা তো বাসায় গেলে নিজেই জানতে পারবি। শাওনের কথায় চিত্রা সন্তুষ্ট হতে পারল না। তার মনের মধ্যে জন্ম নেওয়া প্রশ্নটা কিছুতেই তাকে চুপ থাকতে দিচ্ছে না। সে এবার আবদারের সুর টেনে বলে উঠল। বলুন না, আব্বু আম্মুরা কেন গেছে আপনাদের বাসায়? আপনাদের বাসায় আজকে কি কোনো অনুষ্ঠান আছে? শাওন তার চোখ জোড়া সোজা সামনের দিকে গাড়ির গ্লাস ভেদ করে রাস্তার মধ্যে রেখে গাড়ি চালাতে মনোযোগ ক্ষুণ্ণ রাখে। আর কিছুটা ধমকের স্বরে বলে। এত প্রশ্ন করিস কেন বলতো? বললাম তো বাসায় গেলে সব নিজেই জানতে পারবি। চিত্রা এবার চুপসে যায়। শাওনের একটা ধমকেই তার সকল আগ্রহ গায়েব হয়ে যায়। সাথে তার কোমল মনে অভিমানেরা জন্মায়। চিত্রা শাওনের দিক থেকে চোখ সরিয়ে গাড়ির জানালার পাশে মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। আর কোনো প্রশ্ন করে না সে। শাওন গাড়ি চালানোর ফাঁকে চিত্রার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যে তারা চৌধুরী মেনশনে পৌঁছালে একজন কালো জামা পরিহিত মানুষ দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। শাওন গাড়ি থেকে বেরিয়ে চিত্রার পাশের দরজাটা নিজেই খুলে দেয়। চিত্রা গাড়ি থেকে বের হলে শাওন পেছনের দরজাটা খুলে চিত্রার ব্যাগটা নিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে। চিত্রাও শাওনের পেছন পেছন ধীর পায়ে হাঁটতে থাকে। চিত্রা চৌধুরী মেনশনের চৌকাঠ মারিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই ইনায়াত দৌড়ে আসে। তাকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। কংগ্রেচুলেশন আপু, তুমি খুব তাড়াতাড়ি আমাদের ভাবি হতে যাচ্ছ। আর মাত্র একটা সপ্তাহের অপেক্ষা। আমার যে কি আনন্দ হচ্ছে না। ইনায়ার বলা কথা শুনে চিত্রা যেন তাজ্জব বনে গেল। সে ড্রয়িং রুমে বসে থাকা সকলের দিকে তাকিয়ে পাশে থাকা শাওনের দিকে এক পলক তাকালো। শাওন চিত্রার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে হাসতে তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। এবার জান্নাত এসে চিত্রাকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে ওঠে। আপু, এখন তুমি আমাদের ভাবি হয়ে যাবা।
আমি তো তোমাকে আজ থেকেই ভাবি ডাকা শুরু করে দেব। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে না। ড্রয়িং রুমে যদি আয়াত উপস্থিত থাকতো এতক্ষণে হয়তো সেও চিত্রাকে জড়িয়ে ধরে তার আধো আধো গলাতে কত কিছুই না বলতো, কিন্তু আয়াত এখন ড্রয়িং রুমে নেই, হয়তো ঘুমিয়েছে। ইনায়া তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর্ব চুকিয়ে অ্যাডমিশনের প্রস্তুতি নেয়, আর সে ঢাকা মেডিকেলে চান্স পায়। মেয়েটা অনেক বেশি মেধাবী আর পরিশ্রমী, পড়াশোনা নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র কোনো খামখেয়ালি নেই। আর ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন সে অনেক আগে থেকেই বুনে আসছিল, যা এখন বাস্তবে পরিণত হয়েছে। অপরদিকে জান্নাত 10ম শ্রেণীতে পদার্পণ করেছে, আগের থেকে আরও পড়ার চাপ বেশ বেড়েছে। দেখতে দেখতে হয়তো তারও সামনে মাধ্যমিক পরীক্ষা চলে আসবে। আর এদিকে ছোট্ট আয়াত দিন দিন বড় হয়ে যাচ্ছে। ইনায়া আর জান্নাত চিত্রাকে ছেড়ে দিয়ে দুই পাশ থেকে চিত্রার দুই হাত দুইজন ধরে সোফার কাছে নিয়ে যায়। শাহনাজ চৌধুরী চিত্রার এক হাত টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে মুচকি হেসে বলে, আমার লক্ষ্মী আম্মুটা অবশেষে তাহলে আমার ছেলের বউ হয়ে আমাদের বাসায় আসতেছে, আমাদের পুরো চৌধুরী বাড়িটাকে আলোকিত করতে। শাহনাজ চৌধুরীর কথায় চিত্রার মুখটা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। তার কান দুটো পরিমাণের তুলনায় বেশি লাল হয়ে রীতিমতো গরম ফুটতে শুরু করেছে। চিত্রা মাথাটা নিচু করে নিচের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এক হাতে সে নিজের ঘুম ওড়নাটা তাহলে শক্ত ভেঙেছে করে আম্মু? খামচে ধরে রেখেছে। সায়ন কোথায়? লজ্জায় সে ঘুম কারো থেকে ওঠেনি দিকেই এখনো? এক পলকের জন্য এখনো তাকাতে মামুনি পারছে বলবি? না। আম্মু এখানে বলবি না? উপস্থিত চিত্রার এখন থেকে আব্বু মামুনি আম্মু না, থেকে শুরু আম্মু করে বলবি। সবার মুখেই আর তোর হাসি। মামাকে শাওন আব্বু একটা বলবি। পানির পট হাতে নিয়ে আসে, ডাইনিং টেবিলে চিত্রার পাশে কফি রাখা ফাঁকা আছে, যা জায়গাটাতে খেয়ে নে। ধপ করে বসে পড়ল। কফিটা তারপর পানির সায়নকে পটের দিয়াই, আর ঢাকনাটা খুলে তাড়াতাড়ি নিজের নাস্তা গলা করতে ভিজিয়ে আসতে নিল। বলিস। শাওন চিত্রার কি পাশে হলো আম্মু, বসার দাঁড়িয়ে সাথে আছিস সাথে কেন? চিত্রার কফি পুরো ঠান্ডা শরীর হয়ে যাবে তো। শিউরে কেঁপে উঠল। শাওন বুঝতে পারল চিত্রা লজ্জায় আর অস্বস্তিতে কাতর হয়ে আছে, সেজন্য সে চিত্রাকে কিছুটা আশ্বস্ত করে চিত্রার ওড়না শক্ত করে ধরে রাখা কাপা কাপা হাতটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরে নিল। বাড়ির বড়রা সবাই নিজেদের মতো বিয়ের আলাপ আলোচনা নিয়েই ব্যস্ত। বিয়ের জন্য বরাদ্দকৃত সময়টা যেহেতু খুব কম, তাই তারা যা করার খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চায়। ইকবাল চৌধুরীর একমাত্র ছেলের বিয়ে খুব ধুমধামের সহিত দিবেন বলে মনস্থির করেন। ছেলের বিয়েতে কোনো কিছুতে বিন্দুমাত্র কমতি রাখতে চান না তিনি। আর চিত্রার শাওনের বিয়েটা নিয়ে যেহেতু ইকবাল চৌধুরীর বাবার খুব স্বপ্ন বা ইচ্ছা ছিল, তাই ইকবাল চৌধুরী, ইরফান চৌধুরী আর জাহানারা বেগম তারা 3 ভাই বোন মিলে ঠিক করেন বিয়েটা কোনো কমিউনিটি সেন্টার থেকে দেওয়া হবে না, বিয়েটা দেওয়া হবে এই চৌধুরী মেনশন থেকেই। সবাই একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের সমস্ত আয়োজন করবে। আর এই বিষয়ে আমজাদ আহমেদও কোনো দ্বিমত পোষণ করেন না। তিনি চৌধুরী পরিবারের 3 সন্তানের সিদ্ধান্তকে সম্মানের সাথে সম্মতি জানান। বিয়ের সময় যেহেতু তারা খুব কম, মানে 7 দিন নিয়েছেন, তাই ইকবাল চৌধুরী পই পই করে বলে দিয়েছেন আজকে থেকে বিয়ে পর্যন্ত আমজাদ আহমেদরা যাতে চৌধুরী মেনশনেই থাকে, আর যার যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যাতে ড্রাইভারকে বলে নিয়ে আসে। তবুও বাসায় যাওয়া যাবে না। আর কাল থেকে তারা সবাই মিলে পুরো দমে বিয়ের সকল আয়োজন শুরু করবে। ইকবাল চৌধুরীর কথা মতো আমজাদ আহমেদ আর জাহানারা বেগমও জানান তারা আর বাসায় যাবেন না, বিয়ে পর্যন্ত তারা সবাই এখানেই থাকবেন। চিত্রা এখানে বড়দের মাঝে থেকে নিজের বিয়ে নিয়ে করা গল্পের লজ্জায় আর অস্বস্তি থেকে থেকে হাঁসফাঁস করতে থাকে, আর মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে দেখে শাওন জান্নাতকে ডেকে চিত্রাকে উপরে তার নিজের রুমে নিয়ে যেতে বলে। জান্নাতও বসা থেকে উঠে চিত্রাকে শাওনের রুমে নিয়ে যায়। এতক্ষণে মেয়েটার প্রাণে যেন পানি আসে, বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। চিত্রা শাওনের বেডের পাশে টেবিলে রাখা পানির গ্লাসে থাকা পানিটা ঢকঢক করে খেয়ে নেয়, জোরে একটা শ্বাস ছাড়ে। জান্নাত চিত্রাকে শাওনের রুমে রেখে আবারও নিচে চলে যায়। চিত্রা শাওনের বেডের উপর কিছুক্ষণ নীরবে বসে থেকে আরাম করে পা ঝুলিয়ে শুয়ে পড়ে, চোখ জোড়া বন্ধ করে নিয়ে নিজেকে শান্ত করতে থাকে। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে শাওন। চিত্রাকে শুয়ে থাকতে দেখে মুচকি হাসে সে, আর নীরবে বেডের কাছে এগিয়ে গিয়ে চিত্রার পাশ ঘেঁষে কাত হয়ে শুয়ে এক হাতে মাথার ভর ছেড়ে চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকে। ভরাট গলায় বলে, নিচে এত লজ্জা পাচ্ছিলে কেন বলতো?
হঠাৎ নিজের এতটা কাছে শাওনের আওয়াজ শুনতে পেলে চিত্রা ভূত দেখার মতো করে নিজের চোখ জোড়া খুলে নেয়। শাওনের দিকে তাকায়। শাওন তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। চিত্রা শোয়া থেকে উঠতে নিলে শাওন চিত্রার উপরে নিজের এক পা তুলে দেয়। এক হাতে কোমর বরাবর চেপে আঁকড়ে ধরে। চিত্রা বড় বড় চোখ করে তাকায় শাওনের দিকে। শাওন আবারও একই প্রশ্ন করে। নিচে তখন এত লজ্জা পাচ্ছিলে কেন তুই? চিত্রা কোনো জবাব দেয় না। শাওন এবার হাতের উপর ভর করে ধরে রাখা মাথাটা চিত্রার ঘাড়ের কাছে মুখ করে এলিয়ে দেয় আর রিনটিনে কণ্ঠে বলে, জানিস, লজ্জা পেলে তোকে একেবারে রসগোল্লা টাইপ লাগে। গাল দুটো লাল হয়েছে আর তীক্ষা নাকটা কেমন যেন ফুলে ওঠে। অসম্ভব সুন্দর লাগে তখন। মনে হয় তোর গাল দুটোকে কামড়ে খেয়ে ফেলি। শাওনের কথা বলার জন্য তার শ্বাস প্রশ্বাসগুলো চিত্রার ঘাড়ির উপর আছড়ে পড়ে, যার কারণে চিত্রার শরীরটা আবারও মৃদু কেঁপে ওঠে। তার উপর শাওনের মুখে এমন কথা শুনে চিত্রার অবস্থা আরও করুণ। শাওন নিজের চোখ জোড়া বন্ধ করে নিয়ে কোমল স্বরে বলে, আর মাত্র 7 দিন পরে তুই একেবারে আমার হয়ে যাবে চিত্রা। যদিও আজ থেকে 14 বছর আগে দাদু তোকে আমার করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু অধিকার বোধটা টেনে দিয়ে যাননি। তবে আর মাত্র 7 দিন পর তোকে একেবারে সব রকমভাবে নিজের করে পাবো আমি। জানিস, এই 7 দিনের অপেক্ষাটাই আমার আর তর্স হইতেছে না। মনে হচ্ছে কবে শেষ হবে এই 7টা দিন। শাওন কিছুক্ষণ চুপ করে থেকে আবারও গম্ভীর গলায় বলে ওঠে, চিত্রা, তুই এই বিয়েতে খুশি তো? এই বিয়েটা হোক, তুই মন থেকে চাস তো? এই বিয়েতে তোর সম্পূর্ণ সম্মতি আছে তো না? আমি জোর করে কোনো কিছু চাই না চিত্রা। তোর সম্মতির বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছুই করতে চাই না। আমি চাই এই বিয়েতে আমার মতে তোরই সম্পূর্ণ আগ্রহ এবং ইচ্ছা থাকুক। তবে তোর কোনো অভিমত থাকলে বল আমাকে। এই বিয়েতে যদি তোর ইচ্ছা না থাকে তুই সেটা নির্ভয় আমাকে বল, বাকিটা আমি দেখে নেব। হঠাৎ শাওনের আওয়াজ এবং কথা পরিবর্তিত হওয়াতে চিত্রার চোখ জোড়া খুলে নেয়। চিত্রার কাছে শাওনের আওয়াজটা খুব অসহায় মনে হলো, সাথে তার বলা কথাগুলো বুকে গিয়ে আঘাত হানলো। চিত্রা শাওনের পাশে মুখ ঘুরিয়ে নিয়ে কাত হয়ে শুয়ে শাওনের মুখোমুখি হয়। নিজের এক হাত শাওনের দাড়িযুক্ত গালে রাখে। শাওন চোখ মেলে চিত্রার দিকে তাকায়। ছলো ছলো অসহায় শাওনের চোখ জোড়া দেখলেই বুকটা হু হু করে ওঠে। চিত্রা মুচকি হেসে শাওনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে মৃদু স্বরে বলে, এ বিয়ে নিয়ে আমার কোনো প্রকার দ্বিমত বা অভিযোগ নেই ভাইয়া। এ বিয়েতে আমার সম্পূর্ণ সম্মতি আছে বা ইচ্ছে আছে। শাওনের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে ওঠে। চোখ মুখ থেকে অসহায়ত্ব ভাব কেটে গিয়ে খুশিরা বিরাজ করে। শাওন শক্ত করে নিজের বুকের মধ্যে চেপে ধরে চিত্রাকে, আর চিত্রা শাওনের বুকে মুখ গুজে চুপটি করে শুয়ে থাকে। চৌধুরী মেনশনের মতো বহুতল বাড়িটির প্রতিটা আনাচে কানাচে সেজে উঠেছে আজকে এক জ্বলন্ত রাজপ্রাসাদের মতো। আভিজাত্য আর সৌন্দর্যে মণ্ডিত হয়ে আছে পুরো চৌধুরী মেনশন। যেদিকেই চোখ যায় চোখ ঝলসানো সৌন্দর্যের মুগ্ধতায় ছেয়ে যাচ্ছে পুরো মন। চৌধুরী মেনশনের গেট থেকে শুরু করে পুরো বাড়ি জুড়ে রং বেরঙের লাইট, রং বেরঙের ফুল, রং বেরঙের কাপড় সহ বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক জিনিস দিয়ে সাজানো হয়েছে। চারপাশে চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর। কোথাও বিন্দু পরিমাণও খুদ বের করা মতো জো নেই। বাড়ির এক সাইডের বিশাল জায়গাটায় বিয়ের জন্য একটা সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, আর আরেক সাইডে খাওয়া দাওয়ার জন্য টেবিল আর চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। খয়েরি আর সাদা কাপড়ে বেষ্টিত প্রতিটা টেবিলের মাঝখানে একটা করে তাজা ফুলের টব রাখা হয়েছে, আর তার চারপাশে সুন্দর করে কাঁচের প্লেট, গ্লাস, চামচ থেকে শুরু করে খাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু একেবারে নিখুঁত হাতে গুছিয়ে রাখা হয়েছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। স্বচ্ছ রং বেরঙের লাইটের আলো কাচের সরঞ্জামগুলোর উপরে পড়াতে প্রতিটা টেবিলেই গ্লেজ মারছে। লাইটের আলোয় প্রতিটা সোনা তো কোনোটা হীরার দানার মতো চকচক করছে। আর বিয়ের স্টেজের জন্য জায়গাটা সাজানো হয়েছে একেবারে স্বচ্ছ তাজা ফুল দিয়ে, যেই ফুলগুলোর টিকে থাকার ক্ষমতা
চৌমুতা বেশ দীর্ঘ, মূলত সেই ফুলগুলো দিয়েই সাজানো হয়েছে। আর অল্পতে নষ্ট হয়ে যাওয়া ফুল কোথাও ব্যবহার করা হয়নি। লাল কাপড়ে মোড়ানো স্টেজের উপরে মাঝ বরাবর রাখা হয়েছে দুটো সোফা সেট। সব মিলিয়ে বলতে গেলে বিয়ের জন্য সাজানো স্টেজের দিক থেকে চোখ ফেরানো মুশকিল। কারো চোখ যদি ভুল করেও একবারের জন্য সেদিকে পড়ে তাহলে সে দ্বিতীয়বার তাকাতে বাধ্য। চৌধুরী মেনশনের ভিতরটাও সাজানো হয়েছে একেবারে পরিপাটিভাবে। ড্রয়িং রুম থেকে শুরু করে সিঁড়িসহ প্রতিটা জায়গা সাজানো হয়েছে, কোথাও কোনো অগোছালো ভাব নেই। সব কিছুই একেবারে পরিপাটি আর সাজানো গোছানো। ইকবাল চৌধুরী তার কথা মতো একমাত্র ছেলের বিয়েতে বিন্দু পরিমাণও যে কমতি রাখেনি তা এই চৌধুরী মেনশনের দিকে এক পলক তাকালেই প্রমাণ পাওয়া যায়। আজকে চিত্রার শাওনের গায়ে হলুদ। পুরো চৌধুরী মেনশন জুড়ে লোকে লকান্ন, সবার চোখে মুখে উপচে পড়ছে খুশিরা। চারিপাশে হই হুল্লোড়ে ঠিকমতো কান পাতানো মুশকিল। সবার মধ্যেই টান টান উত্তেজনা। আয়াত আর কিছু ছোট বাচ্চারা মিলে সেই তখন থেকে বাজি ফাটানোতে ব্যস্ত। জান্নাত আর ইনায়াত তো একবার এদিক দৌড়াচ্ছে তো একবার ওদিক দৌড়াচ্ছে। মনে হচ্ছে সবকিছু দেখাশোনা করার দায়িত্ব সম্পূর্ণ তাদের উপর। চিত্রাকে ইনায়ার রুমের মধ্যে রেডি করানো হচ্ছে। দুইজন বিউটিশিয়ান মেয়ে বেশ অনেকটা সময় ধরে রেডি করছে চিত্রাকে। সাথে আছে ছোঁয়া, মিথি আর ময়নামতিও। পূজা আজকে আসেনি, কাল আসবে জানিয়েছে। চিত্রার সাজ একেবারে কমপ্লিট বলা যায়। চিত্রাকে আজকে একটা হলুদ রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। 2 হাত ভর্তি মেহেদি পরানো হয়েছে, যার মধ্যে বাম হাতের মাঝখানে বেশ সুন্দর করে শাওনের নামটা লেখা হয়েছে। লম্বা চুলগুলো সুন্দর করে বাঁধা হয়েছে। আর গলায়, হাতে, কপালে জুয়েলারির পরিবর্তে তাজা টকটকে লাল গোলাপ ফুলের জুয়েলারি পরানো হয়েছে। হলুদের সাথে লাল রংটা বেশ দেখাচ্ছে। মুখে আজকে কোনো ধরনের মেকআপ করা হয়নি, চোখে কাজল পরানো হয়নি, ঠোঁটে লিপস্টিক দেওয়া হয়নি। একেবারে সম্পূর্ণ ন্যাচারাল লুক, কিন্তু তবুও কতই না সুন্দর লাগছে। মনে হচ্ছে এই চোখ ধাঁধানো মায়াবী সৌন্দর্যের মধ্যে ওই সব কসমেটিক্স পণ্যের প্রলেপ লাগালে বুঝি আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যেত। রুমে উপস্থিত মিথি, ছোঁয়া, ময়নামতি আর দুজন বিউটিশিয়ান মেয়ে অপলক চোখে চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা তার দিকে সকলের এমন পলকহীন চাহনি দেখে লজ্জায় মাথাটা নিচু করে নেয়। চিত্রা মিথির কাছে এগিয়ে গিয়ে চিত্রার 2 বাহু ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আর আয়নার মধ্যে চিত্রার প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুগ্ধতার স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ, কত মিষ্টি লাগতেছে আমার ননদটাকে। আল্লাহ যেন নিজ হাতে সকল সৌন্দর্য আমার ননদের মধ্যে ঢেলে দিয়েছেন। 2 পা এগিয়ে ছোঁয়া চিত্রার পাশে এসে দাঁড়ায়। চিত্রার গালে 1 হাত রেখে মুখটা সামান্য উঁচু করে ধরে বলে ওঠে, এই মেয়েটা তো সুন্দর কেন, মনে হচ্ছে চোখের সামনে একটা জীবন্ত পরী দাঁড়িয়ে আছে। মিথি চিত্রার বাম হাতের কানি আঙ্গুলে হালকা কামড় দিয়ে চিত্রার মুখে 3 বার ফু দেয় আর মিষ্টি হেসে বলে ওঠে, আমার ননদের ওপর কারো বদনজর না লাগুক। চিত্রার 2 গাল লজ্জায় লাল হয়ে আছে। মিথি আর ছোঁয়ার কথায় তার লজ্জারা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। লজ্জায় সে ঠিকমতো চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। চিত্রার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ময়নামতি মুগ্ধতার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এবার চিত্রার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে ওঠে, চিত্রা বেবি, এই সাজে শাওন ভাইয়া তোকে দেখলে মনে হয় নির্ঘাত হার্ট ফেল করে বসবে আজকে। ছোঁয়ার কথায় মিথি তাল মিলিয়ে একগাল হেসে বলে ওঠে। থাকি আর বলতে। তাদের কথার মাঝে বাইরে থেকে জাহানারা বেগম হন্তদন্ত হয়ে রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে তাড়া দিয়ে বলে, কিরে তোদের হলো? ওদিকে শাওন তখন থেকে স্টেজে বসে আছে, ছেলেটা বিরক্ত হচ্ছে তো, চল তা। জাহানারা বেগমের কথায় থেমে গেল। উনি ধীর পায়ে চিত্রার দিকে এগিয়ে গেলেন। চিত্রার থুতনির নিচে 1 হাত রেখে তৃপ্তির স্বরে বলে ওঠেন, মাশাআল্লাহ, আমার লক্ষ্মী মেয়েটার উপর কারো নজর না পড়ুক। চিত্রা আলতো চোখে জাহানারা বেগমের দিকে তাকায়। জাহানারা বেগমের 2 চোখ ছলছল করে ওঠে। চিত্রা 1 হাত জাহানারা বেগমের গালে রাখলে জাহানারা বেগমের গাল বেয়ে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পরম আদরে তিনি নিজের খাখা করা বুকের মধ্যে জড়িয়ে ধরেন মেয়েকে। চিত্রাও মমতাময়ী মাকে জড়িয়ে ধরে নীরবে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দেয়। স্টেজের মধ্যে সোফার উপর বসে আছে শাওন। পরনে তার হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা। হাত
হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর করে উপরের দিকে বোল্ট করা, লম্বা দেহি, শরীর জুড়ে একেবারে পরিপাটির সাজ। বরাবরের থেকে আজকে একটু বেশি আকর্ষণীয় লাগছে তাকে। এদিকে চিত্রাকে মিথি আর ছোঁয়া দুই পাশ থেকে ধরে স্টেজের দিকে নিয়ে আসলে শাওনের চোখ চিত্রার দিকে যায়। চিত্রাকে এক পলক দেখাতেই শাওনের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আড়মোড়া ভেঙে জেগে ওঠা শুরু করে। শরীর জুড়ে শিরশির করে শীতল বায়ু বয়ে যায়। চিত্রাকে সোফার মধ্যে বসানো হলে সে কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে বসে থাকে, আর শাওন পলকহীন চোখে চিত্রার দিকে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর চিত্রার শাওনকে হলুদ লাগানো শুরু হয়। প্রথমে জাহানারা বেগম এবং শাহানাজ চৌধুরী, তারপরে আমজাদ আহমেদ আর ইকবাল চৌধুরী চিত্রা এবং শাওনের গায়ে হলুদ ছোঁয়ায়। এরপরে একে একে ইরফান চৌধুরী, ফাহমিদা চৌধুরী, মিথি, কবির, ছোঁয়া, ইনায়া, জান্নাত থেকে শুরু করে সবাই চিত্রার শাওনের গায়ে হলুদ ছোঁয়ায়। হলুদ ছোঁয়ানো শেষ হলে জান্নাত, ছোঁয়া, ইনায়া সবাই মিলে ওড়াধুরা নাচ শুরু করে। মুহূর্তেই মজা মস্তিতে মেতে ওঠে সবাই। চিত্রা কিছুক্ষণ বসে থেকে সকলের নাচ দেখে। এরপরে মিথি চিত্রাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মিথির শরীরটাও দিন দিন বেশ ভারী হয়ে আসছে। মেয়েটার এখন 6.5 মাস চলছে। একটু বেশি হাঁটা চলা বা কাজ করলে বেশ ক্লান্ত হয়ে পড়ছে। মিথি চিত্রাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকার কিছুক্ষণ পরে শাওনও উঠে বাড়ির ভেতর চলে যায়। বাইরে তখন একেবারে সবারই নাচের ধুম পড়েছে। শাওন উপরে গিয়ে সোজা ইনায়ার রুমে চলে যায়। রুমে তখন খালি চিত্রা আর মিথি। মিথি বিছানায় এগিয়ে দিয়েছে আর চিত্রার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে মুখের মধ্যে লেগে থাকা হলুদগুলো মুছছে। শাওন মিথির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর চিত্রার এক হাত ধরে মিথির উদ্দেশ্যে বলে ওঠে, তোর ননদকে একটু নিয়ে গেলাম, কেউ খুঁজলে এদিকটা সামনে নিস প্লিজ। বিনিময় মিথি একটা মুচকি হাসি দিয়ে সম্মতি জানায় আর নিজে বিছানার মধ্যে শুয়ে পড়ে। হয়তো শরীরটা খারাপ লাগছে তার। বাড়ির ভেতরে তখন তেমন কেউ নেই, সবাই নিশ্চয়ই বাইরে নাচ গানে মত্ত। শাওন চিত্রার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। চিত্রা শুধু বড় বড় চোখ করে শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন চিত্রার সামনে গিয়ে দাঁড়ায়। টিস্যু দিয়ে মুছে ফেলা চিত্রার হলুদবিহীন গালে দু হাতে নিজের হাতে লেগে থাকা হলুদগুলো আবারও লাগিয়ে দেয়। চিত্রা শুধু এক নয়নে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন এবার চিত্রার সামনে হাঁটু গেড়ে বসে। ওড়না দিয়ে ঢেকে রাখা চিত্রার পেট আর কোমর থেকে ওড়নাটা সরিয়ে ফ্লোরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। দুই হাতে চিত্রার কোমরের দুই পাশে রেখে চিত্রার নাভির দিকে তাকিয়ে থাকে। একটা শুকনো ঢোক গিলে নিজের শুকিয়ে যাওয়া ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়। কিছুক্ষণ পর নিজের হলুদ লাগানো নাক আর গাল দুটো চিত্রার উন্মুক্ত ধপধপে পেটের মধ্যে ঘষে। শাওনের গালের মধ্যে লেগে থাকা হলুদে রঙিন হয়ে যায় চিত্রার মসৃণ পেটখানা। শাওনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গাল দুটো চিত্রার পেটে ঘষার কারণে চিত্রার পেটে সুরসুরি দেওয়ার মতো মনে হয়। তার পুরো শরীর ঝাঁকি দিয়ে মুহূর্তে শরীরের সব লোম খাড়া হয়ে যায়। শাওন এবার চিত্রা নাভিতে মুখ ডুবিয়ে একটা গাঢ় করে চুমু খায়। থরথর করে কাঁপতে থাকে চিত্রা। নিজের দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরে লেহেঙ্গাটা। শাওন উঠে দাঁড়ায়। নিজের পাঞ্জাবির গলা বরাবর থাকা 5টা বোতামই খুলে ফেলে। তারপর চিত্রার হলুদ লাগানো হাতটা নিজের হাতে নিয়ে নিজের বুক আর পেটের মধ্যে ছোঁয়ায়। চিত্রার এবার দম বন্ধকর অবস্থা, কিন্তু শাওনের থামার নাম নেই। শাওন এবার চিত্রার দুই গালে নিজের গাল ছোঁয়ায়। তারপরে চিত্রার দুই গালে দুই হাত রেখে চিত্রার কাঁপা কাঁপা ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আলতো করে কিস করতে থাকে। চিত্রা খামচে ধরে শাওনের পিঠ। বেশ কিছুক্ষণ পর শাওন চিত্রার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকায়। হাত দুটো চিত্রার কোমরে চেপে ধরে নিজের কাছে টেনে নেয় আর চোখজোড়া বন্ধ করে রেখে আলতো স্বরে বলে, হলুদ মোবারক প্রিয় বেগম। ফুল দিয়ে তৈরিকৃত দেয়ালের একপাশে বিয়ের সাজে বসে আছে চিত্রার, একপাশে শাওন। লাল টকটকে বেনারসি পরানো হয়েছে চিত্রাকে। মুখে গাঢ় করে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর গা ভর্তি গহনা। নাকের মধ্যে ঝুলে আছে একটা বড় নাকছাবি আর মাথার উপরে এক হাত ঘোমটা টাঙানো। শাওন আজকে একটা সাদা রঙের শেরওয়ানি পরেছে আর গলায় এক
পেজ দিয়ে দুপাশ বেয়ে ঝোলানো একটা লাল রঙের ওড়না, সাথে মাথায় লাল রঙের পাগড়ি। দুজনকে দেখতে পুরো রাজকন্যার রাজপুত্রের মতো লাগছে। শাওনের পাশে বসে আছে শাহনাজ চৌধুরী, ইকবাল চৌধুরী, ইরফান চৌধুরী, ইশতিয়াক, ইমরান, শাওনের মামাসহ আরও অনেকে। আর চিত্রার পাশে বসে আছে জাহানারা বেগম, আমজাদ আহমেদ, কবির, ফাহমিদা চৌধুরী, মিথি, ছোয়া, পূজা সহ আরও অনেকজন। তাদের দুজনের ঠিক সামনে বসে আছে কাজী মশাই। কাজী মশাই শাওনকে কবুল বলতে বললে শাওন মৃদু স্বরে 3 বার কবুল শব্দটা উচ্চারণ করে, কিন্তু বিপত্তি ঘটে চিত্রার বেলায়। কাজী মশাই চিত্রাকে কবুল বলতে বললে চিত্রা চুপ হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। সে ঘোমটার আড়ালে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে। কাজী মশাই তৃতীয়বারের মতো আবারও চিত্রাকে কবুল বলতে বললে, কিন্তু চিত্রার মধ্যে কোনো প্রকার হেলদোল নেই। চিত্রার নীরবতায় অপর পাশে বসা শাওনের বুক অজানা ভয়ে কেঁপে ওঠে। মুখের মধ্যে খুশির বদলে চিন্তার ভয়ের ছাপ বিরাজ করে। তার গলা শুকিয়ে যায়, সে বারবার শুকনো ঢোক গিলতে থাকে। জাহানারা বেগম চিত্রার কাছে এগিয়ে গিয়ে আলতো হাতে কাঁধে রাখে। হঠাৎ কারো স্পর্শে চিত্রার শরীরটা মৃদু কেঁপে ওঠে। জাহানারা বেগম মমতাময়ী গলায় বলে ওঠেন, চিত্রা, আম্মু কবুল বল শোনা, কাজী মশাই অপেক্ষা করছে তো। পাশ থেকে আমজাদ আহমেদও ভীষণ আদুরে গলায় বলে ওঠেন, কবুল বলে দাও আম্মু। আমজাদ আহমেদ আর জাহানারা বেগমের গলার আওয়াজ শুনে ফুপিয়ে কেঁদে দেয় চিত্রা। উপস্থিত সকলে বিস্মিত চিত্রার দিকে তাকায়। শাওন তো পারে তো মনে হয় এখনই উঠে এসে চিত্রাকে বুকে জড়িয়ে নেয়। কবির আর মিথি বসা থেকে উঠে গিয়ে চিত্রার পাশে বসে। কবির চিত্রার কাঁধে হাত রেখে আলতো হাতে জড়িয়ে ধরে, ভীষণ কোমল স্বরে বলে, বনু, কবুল বলে দে সোনা, দেখ সবাই তোর জন্য অপেক্ষা করতেছে না। পাশ থেকে মিথি চিত্রার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে, চিত্রা, কবুল বলে দেবন।